শপথ গ্রহণ যে পাঠ বাক্য সেটা এখনো সময়ের অপেক্ষা। তার আগে মানুষের জন্য কি কি পরিকল্পনা করেছেন? দেখুন এখন মুখ্যমন্ত্রী এবং যারা কাউন্সিল অফ মিনিস্টার্স যে কজন আছে শপথ নিয়েছে, বিধায়ক হিসেবে আমাদের কদিন পরে শপথ হবে। ইতিমধ্যেই মানুষের বহু প্রত্যাশা আমাদেরকে ঘিরে, ভারতীয় জনতা পার্টিকে ঘিরে, আমাদেরকে ঘিরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই প্রত্যাশাগুলো পূরণ করাটাই হচ্ছে প্রধান লক্ষ্য। বাড়তি চাপ তো অবশ্যই একটা আছে, কারণ এই এতটা প্রত্যাশা, সেটাকে মিট আপ করা, সেটাকে ডেলিভার করা, এটা বাড়তি চাপ তো অবশ্যই আছে। বাদবাকি সময় সময় যেরকম যা যা পদক্ষেপ গ্রহণ করা, ব্যারাকপুরের জন্য বিশেষভাবে কোনো সহায়তা যদি পাওয়া যায় সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবো। মিলগুলো খোলার ব্যাপারেও যিনি এই দপ্তরের মন্ত্রী হবেন তার সাথেও কথা বলবো। ব্যারাকপুরে কোনো ভারী শিল্প স্থাপন করা, কোনো বড় প্রকল্প স্থাপন করা, এই জায়গাগুলো নিয়ে চিন্তাভাবনা আছে বেশ কিছু। দেখা যাক বাদবাকিটা কী হয়। তবে একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, প্রশ্নটা করি। সেটা হচ্ছে যে সেই দিনটা যেটা সকলেই জানে, সেই দিন যে সিদ্ধান্ত নিয়েছিলেন, বিচলিত হননি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একবার যদি মানুষের কাছে একটু বলেন। 3রা মার্চ 2023 রাত্রির 12টা পেরিয়ে যাওয়ার পরে ওটা 4ঠা মার্চই ধরা যেতে পারে। রাত্রিবেলায় প্রায় 2:50 3টে নাগাদ আমার বাড়িতে পুলিশ এসে, সেই পুলিশি হেনস্থা আপনারা সবাই সেদিনকে দেখেছেন। গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ দেখেছে। তারপরে আলটিমেটলি যেটা হলো, আমাকে সকালবেলা 8টার দিকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেল বটতলা থানায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকেও আমাকে আটকাতে পারেনি। সেই দিনকেই আমি কোর্ট থেকে জামিন পেয়েছিলাম। প্রায় 150-200 আইনজীবী আমার পক্ষে সেদিনকে, আমার কোর্টের যারা কলিগসরা, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, সবাই সেদিনকে দাঁড়িয়েছে এবং আমি বেল পেয়েছিলাম। বেল পাওয়ার পরে ব্যাংশাল কোর্টের সামনে রাস্তাটার মধ্যেই বসে পড়েছিলাম। বসে পড়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, যতদিন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য থেকে আমরা উৎখাত করতে পারছি না, মাথায় চুল রাখবো না। এই নিয়ে প্রচুর অপমান, অনেক লাঞ্ছনা, অনেক তির্যক মন্তব্য সহ্য করতে হয়েছে। আমি খুব স্পোর্টিংলি নিতাম বিষয়গুলোকে। ট্রোল হতো, মিম হতো, আমি ভালো মিম করতো যারা, তাদেরকে কংগ্রাচুলেট করতাম যে খুব ভালো হয়েছে। বা ধরুন কেউ কোনো ভালো কার্টুন আঁকতো আমাকে নিয়ে, আমার যেটা পছন্দ হতো, আমি তাদেরকে গিয়ে ইনবক্সে লিখতাম খুব ভালো করেছেন, এটা কি আপনি বানিয়েছেন না অন্য কেউ বানিয়ে দিয়েছে। তো কেউ বলতো না আমরা শেয়ার করেছি, শেয়ার করেছে, অরিজিনাল কন্টেন্টটা খোঁজার চেষ্টা করতাম যে কার মাথা থেকে এত সুন্দর জিনিস বেরোলো। তো আমি বারবার বলছি, বিজেপি জেতার পর থেকে আমি এই সমস্ত মানুষজনগুলোকেও বেশি করে কংগ্রাচুলেট করব, কারণ এই মানুষগুলো আমার মনোবলকে আরও বেশি বাড়িয়েছে। তবে চাপ তো অনেকটা মুক্ত হয়েছে, কিন্তু চাপ মুক্ত হলেও একটা খোলাখুলি প্রশ্ন রাখি। যে পরিশ্রম করেছেন, প্রচারে প্রচুর দেখা গেছিল, সকাল বিকেল মিলিয়ে প্রচার করেছেন। খোলাখুলি প্রশ্ন, চিরুনি কি কেনা হয়েছে, কিনেছেন? অন্তত 5-6টা চিরুনি ইতিমধ্যেই গিফট পেয়েছি। আমার বউ আমার জন্য একটা খুব প্রিয় আমার একটা শ্যাম্পু, যেটা আমি আগে ইউজ করতাম, সেই শ্যাম্পুটাও আবার কিনে রেখেছে। তো মাথায় চুল তো গজাবো বলেছিলাম, ওই একটা হিন্দি গানের কথা আছে না, জো ওয়াদা কিয়া वो निभाना पड़ेगा। তো যেটা প্রতিজ্ঞা করেছিলাম সে কথা তো রেখেছি। বাদবাকিটা সবটাই তো বাংলার মানুষের জন্য, মোদিজির জন্য, আমাদের দেবতুল্য কার্যকর্তাদের জন্য, যেটার জন্য আমি আবার মাথায় চুল রাখতে পারছি। তো ব্যাস, শুধু মাথায় চুল রাখার তো ব্যাপার না, এখন এছাড়াও অনেক বড় দায়িত্ব মাথার ওপর। সেই ভারটা যাতে বহন করতে পারি, ঈশ্বরকে সবসময় বলি আমাকে সেই শক্তি দিয়ে যাতে এই কাজের ভার, এই চাপটা যাতে, ভারটা যাতে বহন করে নিয়ে যেতে পারি। রাজ্যে প্রথম বিজেপি সরকার, এই বিজেপি সরকারের যে মন্ত্রিসভা, সেখানে কি দেখতে পাবো আমরা কৌস্তব বাগচিকে? দেখুন, এইগুলো যা, আমি একটা কথা আপনাদের স্পষ্টত বলি, আমি বিজেপিতে যোগদান করেছি 2024 সালের 29শে ফেব্রুয়ারি। তারপর থেকে বিজেপির কোনো নেতা, কারোর কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি। আমার দলে যখন যোগদান করেছিলাম সেটাও সম্পূর্ণ নিঃশর্ত ছিল। এটা শুভেন্দুবাবু আর রাজ্যের আজকের মুখ্যমন্ত্রী, আমার বলতেও ভালো লাগছে, এতদিন বলতাম, সম্বোধন করতাম বিরোধী দলনেতা বলে, আজকে মানে গর্বের সাথে বলছি উনি আমাদের মুখ্যমন্ত্রী। তো শুভেন্দুবাবুও জানেন, আমাদের রাজ্যের অনারেবল চিফ মিনিস্টার, তিনি জানেন যে কোনো দিন আমি কিন্তু কোনো রকম শর্ত আরোপ করে আসিনি দলে। আমার একটাই বক্তব্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উৎখাত করার এই আন্দোলনে আমার যেন একটা ক্ষুদ্র ভূমিকা থাকে। তো এরপরে দল আমাকে মুখপাত্রর দায়িত্ব দিয়েছে, পালন করেছি। দল আমাকে বাইরের রাজ্যে, মহারাষ্ট্র, থানে জেলাতে প্রবাসী হিসেবে পাঠিয়েছিল, সেখানে কাজ করে এসেছি। পরিবর্তন যাত্রার এই উত্তর চব্বিশ পরগনা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, আমাদের ভাষায় বিভাগ, সেই বিভাগের কনভেনার করেছে, ইনচার্জ করেছে, দায়িত্ব পালন করেছি।
দল যখন যেমন দায়িত্ব আমাকে দিয়েছে আমি পালন করেছি। দল নির্বাচনে লড়তে বলেছে, টিকিট দিয়েছে, ব্যারাকপুর থেকে দাঁড় করিয়েছে, আমি কৃতজ্ঞ দলের কাছে। নির্বাচন লড়েছি, জিতেছি, এবং দলের জন্যই আমি বিধায়ক। আমি এই কথা স্পষ্টভাবে আগেও বলেছি, এখনও বলছি, দলের পছন্দই আমার পছন্দ, দলের অপছন্দ আমার অপছন্দ। দল যেটা চাইবে সেটাই আমার চাওয়া, দল যেটা চাইবে না সেটা আমারও চাওয়ার কোনো জায়গা নেই। আমি দলের একজন ডিসিপ্লিনড ওয়ার্কার। দল আমাকে যখন যেভাবে কাজে লাগাবে আমি প্রস্তুত। সেটা দলের ওপর, সেটা বিষয়টা যে দল আমাকে কিভাবে কাজে লাগাবে সেটা দলের ব্যাপার। আমাকে দল উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া কোনো কিচ্ছু নেই। আমার একটাই ব্যক্তিগত চাওয়া পাওয়া, বাংলার মানুষের ভালো হোক। ভোটের আগে দেখেছি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেড গ্রাউন্ড প্যারেডে সভা করেছিলেন মাঠে, কিন্তু গতকাল ওই ঐতিহাসিক দিন, ঐতিহাসিক শপথ পাঠ করা হয়েছে সেই ব্রিগেড গ্রাউন্ড প্যারেডে, যেখানে ব্রিগেড গ্রাউন্ড মাঠ তো বিভিন্ন রাজনৈতিকের একটা একই সভা সেখানেই করে থাকে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে প্রধানমন্ত্রীর এই আশা এবং এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যে মাঠ 1-to-1, এই বিষয়টাকে কিভাবে দেখছে, নতুন করে কি কোনো মনোবল বাড়ানো? কালকে তো যেটা সভা হয়েছে ওটা জনজোয়ার। এখন মানে তৎকালে এ হেন সভা ব্রিগেডের মাঠে অতীতে কেউ দেখেনি, কোনো রাজনৈতিক দল করতে পেরেছে বলে আমার মনে হয় না। বিপুল জনোচ্ছ্বাস, মানে ধর্মতলা অবধি লোক ঠিক ঠিক করেছে কালকে। তো এই জনোচ্ছ্বাস, এই এই জনতার এই প্রবল যে ভিড়, এটাই বলে দিয়েছে যে সেটা, যে রাজ্যে যে বর্তমান যে সরকার হয়েছে সেটা মানুষের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার নয়, এটা মানুষের সরকার। ভারতীয় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলেছে। এটা সচরাচর সব রাজনৈতিক দল পারে না। গতকাল দেখা গেছিল যে প্রধানমন্ত্রীকে একেবারে নত হয়েছেন তিনি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? ওনার তো এটা চিরাচরিত স্বভাব, উনি তো নত। ওই যে কথায় আছে, আমার মাও এই কথা ছোটবেলা থেকে আমাকে বলেন যে যত নত সে তত উন্নত। প্রধানমন্ত্রীর এই এই নত জানু, এই 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 স্বভাব চরিত্রের জন্যই আজকে উনি দেশের প্রধানমন্ত্রী। উনি বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে যেভাবে নতমস্তকে মানুষকে প্রণাম করলেন, এ ঐতিহাসিক। প্রধানমন্ত্রীর এই হৃদয়, প্রধানমন্ত্রীর এই আবেগ, ভারতের অতীতেও কোনো প্রধানমন্ত্রী ছিল না। আগামী 500 বছর কেন, 5000 বছরেও এই ধরনের প্রধানমন্ত্রী দেশের মাটিতে পাওয়া যাবে না। ব্যারাকপুর মানুষের ক্ষেত্রে কি বলবেন, যারা আপনার সাথে প্রচারে দেখা গেছিল, আপনাকে তারা জয়ী করেছে, ভালোবেসেছে, তাদের জন্য কি বার্তা দেবেন? আমি তো তাদেরকে বারবার করে বলেছি, আমি তাদের কাছে কোনো নেতাও নই, বিধায়কও নই, আমি তাদের বাড়ির ছেলে, ঘরের ছেলে। আমার কাছে সবাই আসতে পারে, আমার বাড়ি অবাহিত দ্বার, আমার বাড়িতে সবাই আসতে পারে, সবাই সবার কথা বলতে পারে, সবার প্রয়োজন যেগুলো আছে সেগুলো আমি ইমিডিয়েটলি তাদেরকে যতটা পারছি সলভ করার চেষ্টা করছি। দেখুন, আমার কাছে রাজনীতিটা ওই সেলিব্রিটি জগতের কারুর মতন নয়, যে আসলাম, হাত নাড়লাম, চশমা খুলে একটু হাসলাম, বেরিয়ে চলে গেলাম। আমরা ভাই ছাপোষা মানুষ, একদম ডাল ভাত খাওয়া মানুষ, মানে একদম জন্ম থেকে স্ট্রাগল করে ওঠা। সাধারণ মানুষের কষ্টগুলো আমারও কষ্ট। ওই ভাঙাচোরা রাস্তাগুলো দিয়ে তাদের যেতেও যেমন অসুবিধা হয়, আমারও তো অসুবিধা হয়। রাস্তায় জল জমলে তাদেরও যেমন অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়। আমি কিন্তু মানে গাড়ি যেমন চড়ি, আমি রাস্তায় এখনো অবধি হাঁটাটা বন্ধ করিনি, কিন্তু আমার পা এখনও মাটিতে আছে। আগামী যতদিন বেঁচে থাকবো পাটা আমার মাটিতেই থাকবে। তো সেই জন্য আমি বাস্তব সমস্যাগুলো সবটাই জানি। আমার জেতার পর থেকে সব থেকে যেটা বড় চ্যালেঞ্জ আমার কাছে ছিল, যে 2021-এর পরে তো ভারতীয় জনতা পার্টির প্রচুর কার্যকর্তারা তারা অত্যাচারিত হয়েছে, মারধর খেয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। আর আমি এ কথা কখনো অস্বীকার করব না, ব্যারাকপুরে একটা বড় অংশের বামপন্থী মানুষজনদের ভোট আমি পেয়েছি। তাদেরও দীর্ঘদিনের একটা তৃণমূলের উপর রাগ ছিল, এবং তারাও আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। তারা দলের ওপরতলার নেতৃত্বের এই সেটিং থিওরি তারা মানতে চায়নি। তারা তৃণমূলকে কোনোভাবে এই রাজ্যে সেটিং করে জেতাতে চায়নি। তারা আমাকে বিপুলভাবে আশীর্বাদ করেছিল। তো তাদেরও তৃণমূলের উপরে 2011 সালে তারা হেরে যাওয়ার পরে তৃণমূল তাদের উপরেও কম অত্যাচার করেনি, সব রাগ ছিল তাদেরও। কিন্তু আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল যে ব্যারাকপুরকে আমি কোনোভাবে অশান্ত হতে দেবো না। আপনি দেখুন, খোঁজ নিয়ে দেখুন, প্রশাসনিক স্তরে ব্যারাকপুর কিন্তু অশান্ত হয়নি। কড়া হাতে প্রশাসনকে বলা আছে যে আপনারা মোকাবেলা করবেন, কোনো পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স থাকবে না, কালার ছাড়া দেখে করুন, যে অসভ্যতা করবে তাকে একদম তুলে নিন।
তাকে ধরে কেস দিয়ে দিন যদি গন্ডগোল করে, এফআইআর করুন তাদের বিরুদ্ধে, আইনানুগভাবে যা যা পদ্ধতি ইন অ্যাকর্ডেন্স উইথ ল যা যা করা উচিত আপনারা তাই তাই করুন, আমার কোনো হস্তক্ষেপ নেই। রাজনৈতিক রং নয়। আর আমি আপনাকে বলছি, আপনি নিশ্চিত হয়ে থাকুন, এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, পুলিশকে কোথাও কোনো জায়গায় কখনো হস্তক্ষেপ করবে না। প্রশাসন প্রশাসনের কাজ করবে। তাই এটা আমার কাছে জেতার পরে একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে শান্ত রাখা এলাকাকে, সেটা আমি করতে পেরেছি। একেবারেই কৌস্তব বাগচি, তার বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ব্যারাকপুর বিধানসভার যে সমস্ত মানুষরা রয়েছেন তাদেরকে শান্ত রাখা এবং কোনো জায়গাতে কোনো অশান্তি ঝামেলা না হওয়া। এবং কৌস্তব বাগচি তিনি এটাও জানাচ্ছেন যে কোনো রাজনৈতিক রং নয়, যারা ঝামেলা করবে একেবারে পুলিশ কড়া হাতে সেই তুলে ধরবে। এবং সেটা শুধু তাই নয়, তিনি এটাও জানাচ্ছেন যে দল যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই তিনি করবেন। তার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই, দল তাকে ভালোবেসেই এখানে টিকিট দিয়েছেন এবং মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এখন তার সবথেকে বড় টার্গেট ব্যারাকপুর বিধানসভাকে নতুন করে তোলা, মানুষকে ভালো রাখা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, ব্যারাকপুর।